আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আইসিটি বিষয়ক প্রথম অ্যাসাইনমেন্টের পর্যালোচনামূলক অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা সবাই জানি সরকার কর্তৃক আমাদের কিছু অ্যাসাইনমেন্টের নির্দেশনা প্রদান করা হয়েছে। তো সেই অ্যাসাইনমেন্টের নির্দেশনা মোতাবেকই তোমাদের আইসিটি বিষয়েও কিছু অ্যাসাইনমেন্ট করতে হবে। তো সেই অ্যাসাইনমেন্টেরই প্রথম অ্যাসাইনমেন্টের উপরে আমাদের আজকের ক্লাসটা সাজানো হয়েছে। তো প্রথমে চলো দেখে আসি সরকার কর্তৃক কি নির্দেশনা তোমাদের জন্য প্রদান করা হয়েছে। সরকার কর্তৃক প্রেরিত নির্দেশনা হলো কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট অথবা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা। অষ্টম শ্রেণী, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে নির্ধারিত কাজ 1 এর অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনামে দেখা যাচ্ছে যে এটা মূলত প্রথম অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটাকে করতে হবে। প্রথম অধ্যায় থেকে ঠিক কোন কোন পার্টগুলো তোমাদের করতে হবে সেটাও এখানে উল্লেখ করা আছে। এখানে দেওয়া আছে পার্ট 1 এবং পার্ট 2, যেখানে আলোচনা করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে। পার্ট 2 এর কর্মসৃজন ও কর্মপদ্ধতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। পার্ট 3, যেখানে আলোচনা করা হয়েছে যোগাযোগ নিয়ে। পার্ট 4, যেখানে আলোচনা করা হয়েছে ব্যবসায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব নিয়ে। পার্ট 5, সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। পার্ট 6, চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। পার্ট 7, গবেষণা। তো তোমাদের নির্ধারিত এই অ্যাসাইনমেন্টটি করতে হলে প্রথমে তোমাদের এই পার্টগুলো সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে এবং ভালো করে রিডিং করতে হবে, যেগুলো আমরা অলরেডি আমাদের কর্মপরিস্থিতিতে পড়ার আগে আমরা অলরেডি এগুলো পড়ে ফেলছি। আমাদের প্রথম অধ্যায়টা খুব সুন্দরভাবে আমরা শেষ করেছিলাম। তো এখন দেখি আমাদের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ কি আছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের অ্যাসাইনমেন্ট যেটা করতে হবে তা হলো একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন বিষয়টির একটি শিরোনাম দিয়ে একটি প্রবন্ধ লিখতে হবে। সেই প্রবন্ধটা আবার লিখতে হবে 250 শব্দের মধ্যে। 250টির বেশি শব্দ তুমি এখানে ব্যবহার করতে পারবে না। তো এখানে দেখো আমাদের প্রবন্ধ লেখার জন্য প্রবন্ধে আমাদের কোন কোন পয়েন্টগুলো মূল পয়েন্টগুলো থাকতে হবে সেগুলো এখানে উল্লেখ করা আছে। তো প্রবন্ধে যা যা থাকবে, প্রথমে থাকবে ভূমিকা, এরপর থাকবে সেবাসমূহের তালিকা, তারপরে থাকবে ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবা, তারপরে থাকবে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবার গুরুত্ব, সর্বশেষে থাকবে উপসংহার। তো আমি তোমাদের একটা এই পয়েন্টগুলো মিলিয়ে তোমাদের যে অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মেনে আমি তোমাদের এখানে একটা পর্যালোচনামূলক ক্লাস দেখাচ্ছি। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ক্লাস থাকবে। তোমরা এইভাবেই তোমাদের মতো করে একটা করে ক্লাস, একটা করে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করবা। তো চলো দেখি। সবার আগে বলছে যে বিষয়টির একটি শিরোনাম দিতে হবে। তো চলো দেখি আমরা অ্যাসাইনমেন্টটা যদি করতে চাই, যেহেতু আমরা যে প্রবন্ধটা লিখবো সেই প্রবন্ধটার কেমন শিরোনাম হতে পারে। এখানে আমি তোমাদের জন্য 2টা শিরোনাম ভেবেছি। 2টার যেকোনো একটা তোমরা দিতে পারো। একটা হতে পারে ডিজিটাল বাংলাদেশ ও তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা, এটাও তোমাদের একটা শিরোনাম হতে পারে প্রবন্ধের। অথবা আরেকটাও তোমরা দিতে পারো, সেটা হলো অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ডিজিটাল বাংলাদেশ। এখানে এই দুটি তোমাদের যে শিরোনাম রয়েছে, দুটি শিরোনামের মধ্যে থেকে যেকোনো একটা শিরোনাম তোমাদের ব্যবহার করতে হবে। যদি তুমি প্রথমটা ইউজ করো সেক্ষেত্রে তোমাকে দ্বিতীয়টা ইউজ করতে হবে না। আর যদি তুমি মনে করো যে তোমার দ্বিতীয়টা ভালো লেগেছে সেক্ষেত্রে তোমাকে প্রথমটা ইউজ করতে হবে না। তুমি যেকোনো একটা শিরোনাম এখান থেকে ব্যবহার করবে। এখন চলো দেখি যে আমাদের প্রবন্ধটা কেমন হতে পারে। প্রবন্ধের প্রথমেই থাকবে ভূমিকা। ভূমিকাতে তোমার এখানে ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তির যে খাতগুলো আছে সেগুলোর সম্ভাবনা নিয়ে, সেগুলোর ব্যবহার নিয়ে সংক্ষিপ্ত কিছু লিখতে পারো। যেমন আমি এখানে লিখেছি বর্তমান যুগ বিজ্ঞানের উপর নির্ভরশীল, আর বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার হলো তথ্য প্রযুক্তি। ইনফরমেশন ইজ পাওয়ার, অর্থাৎ তথ্যই শক্তি। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে অগ্রসর হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশও। আধুনিক বিশ্বের সকল উন্নত প্রযুক্তির কাছে আধুনিক তথ্য প্রযুক্তির অবিস্মরণীয় বিপ্লব। ফলে পৃথিবীর মানচিত্র এক হয়ে গেছে।
আমি এটুকুতেই ভূমিকা শেষ করেছি, কারণ এখানে আমাদের রচনার ক্ষেত্রে প্রথমেই আমাদের একটা নির্দেশনা দেওয়া আছে যে রচনাটা তোমাকে 250 শব্দের মধ্যে শেষ করতে হবে, যার জন্য তুমি চাইলেই অতিরিক্ত লিখে অনেক বর্ধিত আকারে লিখতে পারবে না, তোমাকে 250 শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তো এরপরে পরবর্তী পয়েন্টটা আমাদের জন্য কি ছিল? পরবর্তী পয়েন্ট ছিল সেবাসমূহের তালিকা। তো সেবাসমূহের তালিকা বলতে মেনলি যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সরকারি সেবাসমূহের তালিকা, বেসরকারি সেবাসমূহ তালিকা, দুই ধরনের সেবাসমূহের তালিকায় এখানে তোমাকে দিতে হবে। তো আমি কিভাবে লিখেছি দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূল উদ্দেশ্যই হলো এটার ব্যবহার করে সুফল অর্জন করা। বর্তমানে সরকারি কর্মকাণ্ডে আইসিটি এর ব্যবহার চোখে পড়ার মতো। সরকারি সেবাসমূহের তালিকা নিচে দেওয়া হলো। এখানে সরকারি বেসরকারি দুই ধরনের সেবা তালিকায় আছে, তবে এখানে সরকারিভাবে হাইলাইট করা হয়েছে। দেখো প্রথমে আছে হচ্ছে ই পর্সা, যেটা কিন্তু আমরা মূল বই পড়ার সময় এগুলো সব পেয়েছিলাম। ই পর্সা, তারপরে আছে ই বুক, তারপরে আছে ই কুরজি, তারপরে আছে পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ, তারপরে আছে ই স্বাস্থ্য সেবা, তারপরে আছে অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ, তারপরে আছে পরিষেবার বিল পরিশোধ, তারপরে আছে পরিবহন, তারপরে আছে অনলাইন রেজিস্ট্রেশন এবং সর্বশেষে আছে টাকা স্থানান্তর। এই যে আমরা সেবাগুলো দেখলাম, এই সেবাগুলো কিন্তু সব তোমাদের বইয়ের মধ্যেই আছে। তোমরা যদি বইয়ে যে পাঠগুলো উল্লেখ করে দেওয়া আছে পাঠ 1 থেকে পাঠ 7 পর্যন্ত যদি প্রথম অধ্যায় রিডিং পড়ো, তাহলে দেখবে এগুলো সব সেখানেই আছে। এর পরবর্তীতে আমাদের যে পয়েন্টটা আছে তা হলো ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবা। ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবার মধ্যে আবার আমরা কি পাচ্ছি? ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রযুক্তি ভিত্তিক সেবার কার্যক্রম বৃদ্ধি করতে হবে। প্রযুক্তি ভিত্তিক সেবা সম্পর্কে এখানে কয়েকটা আলোচনা করা হয়েছে। যেমন প্রথমে আছে ডিজিটাল ভূমি ব্যবস্থা, যেটা আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমি ব্যবস্থা একটা করতে পারি, যেটা আমাদের জন্য হেল্পফুল হবে। এরপরে আছে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা, আমরা ডিজিটাল ওয়েতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারি। এরপরে আছে যোগাযোগ ক্ষেত্রে আমরা প্রযুক্তি ভিত্তিক হচ্ছি। এরপরে আছে অনলাইন তথ্য কেন্দ্র স্থাপন, এর মাধ্যমে আমরা আমাদের যে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো এই সেবাগুলোর মাধ্যমে খুব সহজে পূরণ করতে পারবো। এরপরে আমাদের যে পয়েন্টটা আছে তা হলো প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব। আধুনিক জীবনযাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, গবেষণা, যোগাযোগ, নানা ধরনের সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তথ্য প্রযুক্তি মূলত একটি সমন্বিত মাধ্যম। অডিও, ভিডিও, টেলিযোগাযোগ, কম্পিউটিং, সম্প্রসারণ সহ আরো বহু প্রযুক্তি সম্মিলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে প্রতিনিয়ত সমৃদ্ধি লাভ করছে। সাম্প্রতিক সময়ে মোবাইল ফোনের ব্যাপক প্রসারের ফলে প্রধানত গ্রাম অঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে প্রযুক্তিভিত্তিক ক্ষেত্রে সেবার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে এবং এর ফলে আমরা আগের চাইতে আরো বেশি আপডেটেড হচ্ছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা আরো বেশি উন্নত হচ্ছে। এর পরবর্তীতে আমাদের যেটা আছে তা হলো উপসংহারের সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে সামগ্রিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ভালো দিকটা এটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। এ যুগে জীবনযাত্রার সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রতি আমরা কত দ্রুত সাড়া প্রদান করব তার উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভাগ্য। ডিজিটাল সরকার, নাগরিকদের ডিজিটাল সেবা প্রদান, তথ্য ও যোগাযোগ ভিত্তিক মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের প্রসার, এই 4টি মূল লক্ষ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গঠনের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। মূলত প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নত করাই ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য। এটুকুর মাধ্যমে আমি আমার একটা ডেমো অ্যাসাইনমেন্ট তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখানে দেখবা যে আমি যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি, তারপরেও আমার এখানে শব্দ ইউজ করা হয়েছে হচ্ছে 260টা মতো, যেখানে আমার লিমিটেশন ছিল 250 শব্দের মধ্যে। তো সেখানে দেখা যাচ্ছে যে তোমরা যখন লিখবা সেক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে যাতে করে তোমার যে প্রবন্ধটা তুমি লিখছো এটা যেন অবশ্যই 250 শব্দের মধ্যে হয়, 250 শব্দের চেয়ে বেশি যাতে না হয়। আর এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ আমি তোমাদের দেখালাম, তোমরা যে এটাই হুবহু কপি করবে তা না, এটা দেখে এখান থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের মতো করে অ্যাসাইনমেন্টটা লিখবা, তোমাদের মতো করে অ্যাসাইনমেন্ট লিখে তোমাদের মতো করে সেটাকে জমা দিবে।
তো সর্বশেষ যে কথা বলতে চাই তা হলো অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হবে তা তো তোমরা জানো। তোমাদের ক্লাস টিচার যে নির্দেশনা প্রদান করেছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে, সেইভাবেই তোমরা সেই নির্দেশনা মেনে অ্যাসাইনমেন্ট জমা দিবে। যারা ঢাকার মধ্যে আছো তারা তো ঢাকায় মাদ্রাসায় এসে সরাসরি দিতে পারবে। যারা ঢাকার মধ্যে নেই তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবে। তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর আগে ১ কপি অবশ্যই ফটোকপি করে নিজের কাছে সংরক্ষণ করবে এবং ১ কপি পাঠাবে। এবং যাদের মাদ্রাসার বেতন বাকি আছে, বেতন অবশ্যই পরিশোধ করে দিবে। যেহেতু বছরের শেষ, এখন আর সময় নেই। তোমরা যাদের বেতন বকেয়া বাকি আছে, যাদের এখনো প্রদান করা হয়নি, তারা যত দ্রুত সম্ভব বেতনটা পরিশোধ করে দিবে। আর সর্বোপরি বলতে চাই, নবম শ্রেণীতে আবার সবাইকে কাদেরিয়া মাদ্রাসাতে দেখতে চাই। সবাই এখানে ভর্তি হবে। আবার তোমাদের পদচারণায় যেন আমাদের মাদ্রাসা মুখরিত হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। নেক্সট অ্যাসাইনমেন্টে আবার সবার সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।